বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়ির ড্রয়িং রুমে মুহূর্তের মধ্যে ভারী নীরবতা নেমে আসে। লাজুর মুখে সত্যি স্বীকার করার পর যেন সবার ভেতরের অস্থিরতা আরও বেড়ে যায়। অনুভবের মা ক্ষোভে কাঁপতে কাঁপতে বলেন, দেখেছ দাদা, আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি। আমার ছেলে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলল শুধু এই মেয়ের জন্য। বনলতা ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি টেনে বলে, আমি তো আগেই বলেছিলাম সত্যিটা একদিন না একদিন বেরোবে। অনুভব তখন নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলে, আমি মিথ্যে বলেছি ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো অপরাধ করেছি। আমি গিয়েছিলাম কারণ ও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আর আমি ওর পরিশ্রমটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। এতে দোষটা কোথায়? লাজু অনুভবের দিকে একবার তাকিয়ে আবার সবার দিকে তাকায়। তার গলায় এবার আর কাঁপুনি নেই। সে শান্ত স্বরে বলে, আমার জন্য কেউ ঝগড়া করবেন না। আমি কাউকে লুকিয়ে যেতে বলিনি। আমি নিজেই বলেছিলাম যে চাইলে আসতে পারেন। বনলতা দিদি আমাকে অপমান করেছিলেন, তবু আমি কারো বিরুদ্ধে কিছু বলিনি, কারণ আমি ঝামেলা চাই না। আমি শুধু পড়াশোনা আর নাচ নিয়ে থাকতে চাই। কিন্তু যদি আমার থাকার জন্য এই বাড়ির অশান্তি বাড়ে, তাহলে আমি নিজেই চলে যাব। এই কথা শুনে জেঠুমণি চমকে ওঠেন। তিনি বলেন, এসব কি বলছিস মা? তুই কেন যাবি? ভুল যদি কারো থাকে তাহলে সেটা বোঝা উচিত, কিন্তু কাউকে তাড়িয়ে দেওয়া সমাধান নয়। অনুভবের বাবা গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে বলেন, তুই যদি সত্যিই শুধু ওর পরিশ্রম দেখতে গিয়ে থাকিস, তাহলে প্রথমেই সেটা বললি না কেন? তুই কেন এত লুকোচুরি করলি? অনুভব কিছুক্ষণ চুপ থেকে বলে, কারণ আমি জানতাম এই বাড়িতে আমার প্রতিটা কাজ নিয়ে সন্দেহ করা হবে। আমি যদি বলতাম গিয়েছি, তাহলে এই একই ঝামেলা হতো। বনলতা এবার সুর চড়ায়। সে বলে, সন্দেহ করব না কেন? তুমি কি ভুলে গেছো আমরা স্বামী স্ত্রী? তুমি আমাকে কথা দিয়েছিলে আজ আমাকে নিয়ে বেরোবে, অথচ তুমি গেলে অন্য এক মেয়ের অনুষ্ঠান দেখতে। সেটা কি স্বাভাবিক? অনুভব দৃঢ় গলায় বলে, লাজু অন্য এক মেয়ে নয়, সে এই বাড়ির সদস্য, আর তার জীবনের গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি শুধু একজন বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছি। এতে তোমার সম্মান কোথায় নষ্ট হলো? বনলতার চোখে তখন রাগ আর অস্থিরতার মিশ্র ঝিলিক। সে বুঝতে পারে সরাসরি আক্রমণে কাজ হচ্ছে না, তাই সে কৌশল বদলায়। সে ধীর গলায় বলে, আচ্ছা লাজু, তুমি বলো, তোমার কি সত্যিই মনে হয় একজন বিবাহিত পুরুষ এভাবে তোমার জন্য এতটা ভাবা উচিত? লাজু কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কাউকে আমার জন্য কিছু করতে বলিনি। আমি নিজের চেষ্টায় এখানে পৌঁছেছি, আর যদি কেউ আমাকে উৎসাহ দেয়, সেটা কি অপরাধ? এই উত্তরে উপস্থিত অনেকেই নিরুত্তর হয়ে যায়। দীপা ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমি তো দেখেছি দাদা সবসময় লাজুকে পড়াশোনায় সাহায্য করে, এর মধ্যে খারাপ কিছু দেখিনি। সুদেবও ঠিক তখনই বাড়িতে পৌঁছে যায়। তার মুখে চিন্তার ছাপ। সে লাজুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? তারপর সবার কথাবার্তা শুনে পরিস্থিতি বুঝে ফেলে। সে গম্ভীর স্বরে বলে, আমি লাজুকে কলকাতায় পাঠিয়েছি, কারণ ওর স্বপ্ন আছে। যদি কেউ সেই স্বপ্নকে সন্দেহের চোখে দেখে, তাহলে সেটা অন্যায়। বনলতা বুঝতে পারে পরিবেশ ধীরে ধীরে তার বিপক্ষে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে বলে, আমি শুধু এই বাড়ির ভালোর কথা ভাবছি। আমি চাই না কারো জন্য আমাদের সংসার ভেঙে যাক। অনুভব এবার স্পষ্টভাবে বলে, সংসার বিশ্বাসে টিকে থাকে, সন্দেহে নয়। যদি তুমি আমাকে বিশ্বাস না করো, তাহলে সেটাই সবচেয়ে বড় সমস্যা। এই কথায় অনুভবের মা আবার উত্তেজিত হয়ে ওঠেন, কিন্তু অনুভবের বাবা হাত তুলে সবাইকে শান্ত করেন। তিনি বলেন, আজ আর কোনো কথা নয়, সবাই নিজেদের ঘরে যাও, কাল সকালে ঠান্ডা মাথায় বসে কথা হবে। রাত গভীর হয়। লাজু নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। তার বুকের ভেতর চাপা কষ্ট। সে ভাবে, সত্যি বলা কি ঠিক হলো, নাকি আরও বড় ঝড় ডেকে আনল? অন্যদিকে অনুভব নিজের ঘরে পায়চারি করতে থাকে। তার মনে একদিকে লাজুর সাহসের জন্য গর্ব, অন্যদিকে সংসারের টানা পড়েন। বনলতা নিজের ঘরে বসে পরিকল্পনা করতে থাকে। সে ভাবে সরাসরি আক্রমণে লাভ নেই, তাকে অন্য পথ নিতে হবে। সে ঠিক করে পরের দিন এলিনা দিদির সঙ্গে দেখা করবে, আর এমন কিছু প্রমাণ জোগাড় করবে যাতে লাজুর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। পরদিন সকাল শুরু হয় ভারী পরিবেশ নিয়ে। সকালের নাস্তার টেবিলে কেউ প্রায় কথা বলে না। হঠাৎ অনুভবের বাবা বলেন, আজ বিকেলে সবাই বসব, সিদ্ধান্ত নিতে হবে। লাজু থাকবে না অন্য ব্যবস্থা হবে? লাজু শান্ত গলায় বলে, আমি সিদ্ধান্ত মেনে নেব, কিন্তু একটা সুযোগ চাই। আমার পড়াশোনা আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকতে দিন, তারপর আমি নিজেই অন্যত্র চলে যাব। এই প্রস্তাবে বাড়ির অনেকেই নরম হয়, কিন্তু বনলতা মুখে কিছু না বললেও মনে মনে ভাবে এই সময়ের মধ্যেই তাকে এমন কিছু করতে হবে যাতে লাজুর অবস্থান দুর্বল হয়। বিকেলে বৈঠক বসে। সেখানে সুদেব স্পষ্ট জানায়, লাজু যদি অপমানিত হয়, সে তাকে নিজের কাছে নিয়ে যাবে আর সমস্ত দায়িত্ব নেবে। অনুভবও বলে, লাজুর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া অভিযোগ অন্যায়। অনেক আলোচনার পর ঠিক হয় আপাতত লাজু থাকবে, কিন্তু সবাই সীমারেখা মেনে চলবে। বৈঠক শেষ হলেও অশান্তির আগুন সম্পূর্ণ নেভে না। বনলতা মনে মনে শপথ নেয়, সে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে লাজু নিজেই এই বাড়ি ছাড়তে বাধ্য হয়।
অন্যদিকে লাজু সিদ্ধান্ত নেয় সে আর কোনো আবেগে ভাসবে না, নিজের লক্ষ্যেই মন দেবে। কিন্তু তার অজান্তেই সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন আরও জটিল হতে শুরু করে। সামনে যে ঝড় আসছে তা হয়তো আগের সব কিছুকে ছাপিয়ে যাবে, আর সেই ঝড়েই বোঝা যাবে কে সত্যিই কাকে কতটা গুরুত্ব দেয়, আর কার ভালোবাসা কেবল সন্দেহ আর অহংকারের আড়ালে লুকিয়েছিল। পরের কয়েকদিন বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে টান টান উত্তেজনা জমতে থাকে। লাজু নিজের ঘরে পড়াশোনায় ডুবে থাকার চেষ্টা করে, কিন্তু করিডোর দিয়ে হাঁটার সময় কারো না কারো ফিসফাস কানে আসে। তবু সে মাথা নিচু করে এগিয়ে যায়। সে ঠিক করেছে কোনো প্ররোচনায় পা দেবে না। অন্যদিকে অনুভব ইচ্ছে করেই দূরত্ব বজায় রাখে, যাতে কেউ আর আঙুল তুলতে না পারে। অথচ দূরত্ব যত বাড়ে, দুজনের ভেতরের অস্বস্তি তত গভীর হয়। বনলতা বাইরে থেকে স্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে মাঝে মাঝে লাজুর খোঁজ নেয়, পড়াশোনার কথা জিজ্ঞেস করে, এমনকি একদিন নিজেই চা নিয়ে ঘরে ঢুকে যায়। লাজু অবাক হয়ে যায়। এই হঠাৎ বদল তাকে অস্বস্তিতে ফেলে। বনলতা নরম গলায় বলে, আমি হয়তো সেদিন বেশি রেগে গিয়েছিলাম, তুমি মন খারাপ করো না। লাজু ভদ্রভাবে মাথা নাড়ে, কিন্তু তার মনে সন্দেহ থেকেই যায়। সেই দিন সন্ধ্যায় বনলতা চুপি চুপি ফোন করে কারো সাথে কথা বলে। সে বলে, কাজটা দ্রুত করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। এরপর কয়েকদিন পর কলেজ থেকে খবর আসে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে লাজুকে আবার পারফর্ম করতে হবে। কিন্তু তার নামের পাশে হঠাৎ করে অভিযোগ ওঠে যে সেই নাকি অন্য কারো কোরিওগ্রাফি কপি করেছে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। লাজু হতবাক হয়ে যায়। সে জানে সে নিজের মতো করেই নেচেছে, এলিনা দিদির শেখানো মুদ্রা নিয়ে, কিন্তু কপি করার প্রশ্নই ওঠে না। কলেজে ডাকা হয় তাকে ব্যাখ্যা দিতে। লাজু কাঁপা গলায় সব খুলে বলে। এলিনা দিদিও অবাক হয়ে যান। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু কে বা কারা এই অভিযোগ তুলেছে তা পরিষ্কার নয়। লাজু বুঝতে পারে কেউ পরিকল্পনা করে তাকে ফাঁসাতে চাইছে। খবরটা বাড়িতে পৌঁছতেই বনলতা মুখে বিস্ময় নিয়ে বলে, আমি তো ভাবতেই পারিনি লাজু এমন কাজ করতে পারে। তবে আজকাল তো সবাই শর্টকাট খোঁজে। অনুভব তৎক্ষণাৎ বলে, আমি জানি লাজু এমন করবে না, প্রমাণ ছাড়া কেউ কিছু বলবে না। সুদেবও এসে দাঁড়ায়। সে বলে, আমার বোনকে আমি চিনি, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হয়। কলেজ একটি কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে লাজুকে রিহার্সালের সময় কারো সাথে কথা বলতে দেখা যায়। ছবিগুলো এমনভাবে এডিট যেন মনে হয় সে গোপনে কারোর কাছ থেকে স্টেপ শিখছে, অথচ বাস্তবে তা ছিল সাধারণ আলোচনা। লাজু মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। সে ভাবে, সত্যি কথা বলেও কেন বারবার সন্দেহের মুখে পড়তে হচ্ছে। রাতে সে একা ছাদে গিয়ে দাঁড়ায়, চোখের জল মুছে ফেলে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, এবার সে চুপ থাকবে না, সত্যিটা প্রমাণ করবেই। অনুভবও বসে থাকে না। সে কলেজে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় অভিযোগের দিনগুলোর ফুটেজ কেউ ডিলিট করেছে। এই খবর শুনে সন্দেহ আরও ঘনীভূত হয়। অনুভবের মনে একটাই প্রশ্ন, কে এতটা পরিকল্পনা করতে পারে। তার মনে ধীরে ধীরে বনলতার আচরণের অসঙ্গতিগুলো ভেসে ওঠে, কিন্তু সরাসরি কিছু বলার মতো প্রমাণ নেই। এদিকে বনলতা বাড়িতে সকলের সামনে সহানুভূতির মুখোশ পরে পাকে। সে লাজুর পাশে বসে বলে, তুমি চিন্তা করো না, সত্যি একদিন বেরোবে। কিন্তু তার চোখের কোণে অন্যরকম তৃপ্তি লুকিয়ে থাকে। কমিটির শুনানির দিন এলিনা দিদি দৃঢ়ভাবে বলেন, লাজুর পারফরম্যান্স মৌলিক, আর যে স্টেপ নিয়ে অভিযোগ তোলা হয়েছে সেটি ক্লাসিক্যাল নাচের সাধারণ ভঙ্গি, যা বহুজন ব্যবহার করে। কমিটি কিছুটা নরম হয়, কিন্তু ডিলিট হওয়া ফুটেজের রহস্য থেকেই যায়। ঠিক তখনই দীপা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে। সে বলে, বাড়ির এক পুরনো কর্মচারী দেখেছে বনলতা একদিন গভীর রাতে কারো সাথে ল্যাপটপে কাজ করছে, আর পরদিনই কলেজে অভিযোগ যায়। বিষয়টি শুনে সবাই স্তম্ভিত। বনলতা প্রথমে অস্বীকার করে, তারপর বলে, আমাকে ফাঁসানো হচ্ছে। অনুভব এবার শান্ত গলায় বলে, যদি তুমি নির্দোষ হও তাহলে ল্যাপটপটা দেখাতে আপত্তি কোথায়। বনলতা দ্বিধায় পড়ে, কিন্তু শেষ পর্যন্ত ল্যাপটপ আনতে বাধ্য হয়। সেখানে সরাসরি কিছু না মিললেও রিসেন্ট ফাইলসে দেখা যায় কয়েকটি এডিটেড ছবি, যার কপি কলেজের অভিযোগপত্রে ব্যবহৃত হয়েছে। ঘরের পরিবেশ মুহূর্তে পাল্টে যায়। অনুভবের মা হতবাক হয়ে বসে পড়েন। অনুভবের বাবা গম্ভীর কণ্ঠে বলেন, এতদিন আমরা ভুল মানুষকে দোষ দিয়েছি। বনলতা তখন কান্নায় ভেঙে পড়ে বলে, আমি শুধু আমার সংসার বাঁচাতে চেয়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম তোমরা সবাই আমাকে দূরে সরিয়ে দেবে। লাজু স্থির গলায় বলে, কাউকে দূরে সরাতে হলে মিথ্যা বানাতে হয় না, বিশ্বাস থাকলেই সংসার টিকে থাকে। আমি কখনো আপনার জায়গা নিতে চাইনি, আমি শুধু নিজের জায়গাটা খুঁজছিলাম।
এই স্বীকারোক্তির পর বনলতা একরকম একঘরে হয়ে যায়। বাড়ির সবাই তার উপর আস্থা হারায়। অনুভব স্পষ্ট জানায় সে আর কোনো মিথ্যা সহ্য করবে না। তবে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত সে সঙ্গে সঙ্গে নেয় না। সে বলে সময় লাগবে সবকিছু ঠিক করতে। কলেজ থেকেও খবর আসে তদন্তে লাজু নির্দোষ প্রমাণিত হয়েছে, অভিযোগ প্রত্যাহার করা হয়েছে, বরং তার সাহসিকতার জন্য তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এই খবরে সুদেব আনন্দে চোখ ভিজিয়ে ফেলে। দীপা লাজুকে জড়িয়ে ধরে। লাজুর মনে তবু এক ধরনের ক্লান্তি। সে বুঝেছে সাফল্যের পথ সহজ নয়, তাকে আরও শক্ত হতে হবে। সে অনুভবের দিকে তাকিয়ে মৃদু হাসে। দুজনের চোখে এক নীরব বোঝাপড়া জন্ম নেয়। তারা জানে সামনে আরও পরীক্ষা আসবে, কিন্তু এবার তারা সত্যি লুকোবে না। বাড়ির আকাশে যেন নতুন আলো ফোটে, তবু সম্পর্কের ভাঙা অংশ জোড়া লাগতে সময় লাগে। বনলতা নিজের ভুলের ভারে নীরব হয়ে যায়। সে বুঝতে শুরু করে ভালোবাসা দখল নয়, আস্থা চায়। আর লাজু উপলব্ধি করে নিজের স্বপ্নের জন্য লড়াই করলে ঝড় আসবেই, কিন্তু সত্যি আর সাহস থাকলে সেই ঝড় পেরিয়েও দাঁড়ানো যায়। সামনে হয়তো আরও বড় মঞ্চ অপেক্ষা করছে, আর সেই মঞ্চেই নির্ধারিত হবে কার পথ কতটা দৃঢ় আর কার হৃদয়ে কতটা সত্য আছে। পরবর্তী পর্বে কী হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।